হার্ভার্ড গ্র্যাজুয়েট, পৃথিবীর বিখ্যাত ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান মেরিল লিঞ্চের এক্সিকিউটিভ, বিখ্যাত ম্যাগাজিনের স্ট্রেলারে যার নাম উঠত প্রায়শই, যিনি বসবাস করতেন 18,000 স্কোয়ার ফিটের বিশাল বাসায়, সেই ব্যক্তি রিচার্ড ফুস্কানে মৃত্যুর সময় ওপেন হার্ট সার্জারি করার মতো আসলে কোনো অর্থ ছিল না। অন্যদিকে কোনো রকমের টেনে টুনে হাই স্কুল পাশ করা রিচার্ড রিড, যিনি ছিলেন পেশায় ক্লিনার, কাজ করতেন গ্যাস স্টেশনে, থাকতেন 2 রুমের একটি বাসায়। 2014 সালে 92 বছর বয়সে মৃত্যুর পর তিনি মার্কিন মূল্যকে হইচই ফেলে দেন। তার ব্যাংকে জমা ছিল $8 মিলিয়ন। এই মানব জীবনের নানা রকম অর্থনৈতিক সঙ্গতি এবং অসঙ্গতি এবং অর্থনৈতিক ব্যবহার ও মনস্তত্ত্ব নিয়ে বই দ্য সাইকোলজি অব মানি 2020 সালে ইউকের হ্যারিম্যান হাউস থেকে প্রকাশিত মর্গান হাউসেলের লেখা এই বইটি ইতিমধ্যে 10 মিলিয়নের বেশি কপি বিক্রি হয়েছে, অনুদিত হয়েছে প্রায় বিশ্বের সকল ভাষায়। মর্গান হাউসেলের মতে অর্থনৈতিক সফলতা কঠিন কোনো গাণিতিক বিষয় নয়, ইটস নট এ হার্ড সায়েন্স, বরং এটি একটি সফট স্কিল যা কিনা ব্যক্তি মানুষের পরম ধৈর্য, অর্থনৈতিক ব্যবহারের দক্ষতা ও অর্থ ব্যয়ের নিত্য নৈমিত্তিক উপযোগিতার উপর নির্ভর করে। 20টি ছোট গল্পের সমন্বয়ে, 20টি ছোট চ্যাপ্টারের সমন্বয়ে রচিত এই বইটির সব কিছুই আমাকে মুগ্ধ করেছে। তাই মোটা দাগে আমি যে কয়েকটি বিষয় এখানে তুলে ধরতে চাই তার একটি হলো মানুষের অর্থনৈতিক স্বাধীনতা এবং ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ। নাম্বার 2, লাক এবং রিস্কের সাথে ফাইন্যান্সিয়াল স্ট্রেংথের যোগাযোগ। 3 নম্বর হচ্ছে নেভার এনাফ বা গ্রিড, যেটার সাথে আসলে ক্যাপিটালিজমের এবং ইথিক্সের সংযোগ। 4 নম্বর রয়েছে স্পেন্ডিং এবং সেভিংস। এবং লাস্টলি ইনভেস্টমেন্ট প্যাটার্ন অ্যান্ড বিহেভিয়ার। ক্যান মানি বাই ফ্রিডম? মানুষ অর্থ উপার্জন করে ব্যক্তি স্বাধীনতা অর্জনের জন্য, কিন্তু বাস্তবে কি তাই? অর্থই মানুষের অন্তরকে স্থায়ীভাবে আবদ্ধ করে ফেলে, কেড়ে নেয় ব্যক্তি মানুষের স্বাধীনতা। মানুষ পরিণত হয়ে যায় অর্থের অর্বাচীন এক নিম্ন শ্রেণীর দাসে। লেখকের মতে, টু লট অফ পিপল মানি ইজ এ ফাইন্যান্সিয়াল অ্যাসেট বাট আ সাইকোলজিক্যাল লায়াবিলিটি। দ্বিতীয় যে বিষয়টি হলো, অর্থ উপার্জনের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে লাক এবং রিস্ক। আমরা বিল গেটসের কথা সবাই জানি, কিন্তু আমরা কি জানি তার ক্লাসের সহপাঠী, তার বন্ধু কেন ইভান্সের কথা? কেন ইভান্সও কিন্তু বিল গেটসের মতোই সম্পদশালী হতে পারতেন, কিন্তু তিনি হাই স্কুল শেষ করার আগেই মাউন্টেনিয়ারিং করতে গিয়ে মৃত্যুবরণ করেন। বিল গেটস নিজেই বলেন, কেন ইভান্স বেঁচে থাকলে তিনিও আজ মাইক্রোসফটের মালিক হতে পারতেন। এভরি বিল গেটস there is a Ken Evans who was just as skilled and driven but ended up on the other side of life roulette. তৃতীয়ত যে বিষয়টা হচ্ছে, মানুষ অত্যন্ত লোভী প্রাণী। মানুষ কখনোই তার অবস্থানে সন্তুষ্ট নয়। নেভার এনাফ যেন মানুষের জন্মগত স্বভাব। অর্থনৈতিক উপার্জনের ব্যাপারে সে সবসময় তার লক্ষ্য পরিবর্তন করে, তার গোল পোস্ট পরিবর্তন করে, তার এইম পরিবর্তন করে। একটা হলে সে আরেকটা চায়, এবং এইসব ক্ষেত্রে গ্রিড গ্রোস এক্সপোনেনশিয়ালি, জিওমেট্রিক্যালি। লেখক বলছেন, ইট গেটস ডেঞ্জারাস when the taste of having more money, more power, more prestige increases ambition faster than the satisfaction. লোভকে সামলাতে না পারে অনেক বড় বড় ফাইন্যান্সিয়াল সুপারস্টার খুঁয়েছেন সব। লেখক উদাহরণ হিসেবে কলকাতার বাঙালি, যিনি কিনা পৃথিবীর সেরা কনসাল্টিং ফার্ম ম্যাকেনজির সিইও হয়েছিলেন, যার সম্পদের পরিমাণ ছিল প্রায় $100 মিলিয়ন, কিন্তু তিনি হতে চেয়েছিলেন বিলিয়নিয়ার। আর এই বিলিয়নিয়ার হতে গিয়েই তিনি অতি লোভে পড়ে খুইয়েছেন তার সব কিছু, খেটেছেন জেল। ঠিক একইভাবে নিঃস্ব হয়েছেন আমেরিকার বিখ্যাত মার্চেন্ট মেকার, হেজ ফান্ড ম্যানেজার, হেজ ফান্ড বস বেসিক্যালি বার্নি ম্যাডফ। এরকম অনেক ঘটনা আছে। আধুনিক পুঁজিবাদের অর্থনীতি 2টো বিষয়ে অত্যন্ত বেশি প্রো। নাম্বার 1 জেনারেটিং ওয়েলথ, আর নাম্বার 2 হচ্ছে জেনারেটিং এনভি। এখানে সোশ্যাল কম্পারিজনের কারণে মানুষ আরও চাই, অধিক চাই, আরও বেশি চাই। এই এক ভয়াবহ রোগে আক্রান্ত। আর সে কারণেই আমেরিকার নাম করা সম্পদশালী ব্যক্তি, যেমন ধরুন যে উদাহরণ হিসেবে কর্নেলিয়াস ভ্যান্ডারবিল্ট, জন ডি রকফেলার,
এই সব মানুষেরা নীতি নৈতিক আইন কানুনকে অনেক সময় বৃদ্ধাঙ্গুলি দেখালেও সমাজ আমাদেরকে বলে ফলো রকফেলার। রকফেলার ইজ এ জিনিয়াস, ট্রাই টু লার্ন ফ্রম হিজ সাকসেস। কিন্তু সমাজ কখনোই এটা বলে না রকফেলার ওয়াজ এ ক্রিমিনাল, ট্রাই টু লার্ন ফ্রম হিজ বিজনেস ফেইলিয়ার্স। আর এখানেই ইথিক্সের সাথে পুঁজিবাদের এই মডার্ন ক্যাপিটালিজমের একটি সংঘাত অত্যন্ত প্রকট হয়ে দেখা দিয়েছে। ক্যাপিটালিস্ট মার্কেট ইকোনমি সর্বদাই মানুষকে প্রলুব্ধ করছে ক্রেজি বায়ার হওয়ার জন্য এবং ওভার স্পেন্ডিং করার জন্য। ওভার স্পেন্ডিং এই সময়ে যেন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। ওভার স্পেন্ডিং কী করে মানুষ হয়তো সাময়িক সময়ের জন্য সাময়িক সুখ পায়, কিন্তু লং টার্মের জন্য পেইনকে বহন করে নিয়ে আসে। আর লেখকের মতে এই ওভার স্পেন্ডিং ইজ দ্য ওর্স্ট ফাইন্যান্সিয়াল বিহেভিয়ার। মর্গান হাউসেল মনে করেন consistent saving is the best financial behavior and best skill. তার মতে every dollar of savings that you have is a piece of your future that you own. ছোটবেলায় আমরা একটা কথা প্রায় শুনতাম, যে কথাটা অত্যন্ত কোরিলেটেড, অত্যন্ত রিলিভেন্ট। সেটি হচ্ছে আ পেনি ইজ সেভড ইজ এ পেনি আর্ন। এই বইয়ে সেভিংসের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে, সেভিংস মাইন্ডসেটের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। মানে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য সেভিং ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট স্কিল আ হিউম্যান বিং ক্যান হ্যাভ। অন্যদিকে আননেসেসারি বাইং, ওভার স্পেন্ডিং মার্কেট ফোর্স কর্তৃক প্রযোজিত এক্সপেকটেশনসকে পূর্ণাঙ্গভাবে পরিহার করতে হবে। এক্ষেত্রে লেখক স্টিফেন হকিং এর একটি উক্তি ব্যবহার করেছেন। হকিং যখন 21 বছর বয়সে মোটর নিউরন ডিজিজে আক্রান্ত হন, এরপর তিনি এক সাক্ষাৎ করে বলেছিলেন, মাই এক্সপেকটেশনস আর রিডিউসড টু জিরো when I was 21. Everything since then has been a bonus. সঞ্চয় করে বা কোনোভাবে আপনি গেটিং ওয়েলদি হয়ে গেলেন, সম্পদশালী হয়ে গেলেন। সম্পদশালী হওয়ার, সম্পদ রক্ষা করা, স্টেইং ওয়েলদি, এই দুটো আলাদা আলাদা ফাইন্যান্সিয়াল স্কিল। লোক দেখানোর জন্য দামি জিনিস কেনার মধ্যে কোনো বরত্ব নেই, এটি এক ধরনের ফাইন্যান্সিয়াল মিসবিহেভিয়ার। লেখকের মতে আপনার সম্পদ থাকার পরেও অপ্রিয় জিনিস অ্যাভয়েড করার মধ্যে রয়েছে বরত্ব। লেখক মনে করেন wealth is the nice cars not purchased, the diamonds not bought, the watches not worn, the clothes forgone, and the first class upgrade declined. বইয়ের শুরুতে লেখক শার্লক হোমসের একটি কোট দিয়েছেন, the world is full of obvious things which nobody by any chance ever observed. এই বইয়ের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইনভেস্টমেন্ট প্যাটার্ন এবং ইনভেস্টমেন্ট বিহেভিয়ার। ইনভেস্টমেন্ট এটা কিন্তু হতে হবে দীর্ঘমেয়াদী, খুঁজতে হবে কম্পাউন্ড ইন্টারেস্ট। আসলে মার্কিন মূল্যকে সবাই কোনো না কোনোভাবে ইনভেস্ট করে, এটা স্টকে হতে পারে, এটা হতে পারে এসিতে হতে পারে। আর এটার জন্য গুড ইনভেস্টমেন্টের জন্য আসলে আপনার কোনো ইন্টেলিজেন্সের দরকার নেই, দরকার এক্সট্রাঅর্ডিনারি পেশেন্স। ফাইন্যান্সিয়াল মার্কেট আমাদের মনে রাখতে হবে যে প্রায়শই ভলাটাইল থাকে, ভালনারেবল থাকে, আননোন এবং আনসার্টেনের মধ্যে আবদ্ধ থাকে। এবং এই ফাইন্যান্সিয়াল মার্কেটের জিওপলিটিক্স, ইন্টারন্যাশনাল ওয়ার্স, রিজিওনাল কনফ্লিক্টস, প্যান্ডেমিক, ইপিডেমিক্স, নানাবিধ কারণে আমাদের মনে রাখতে হবে যে ফাইন্যান্সিয়াল মার্কেট নানাবিধভাবে বহুমাত্রিক উপায়ে সবসময় পৃথিবীর প্রায় সব দেশেই অ্যাফেক্টেড হয়। আর সেক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে এই ফাইন্যান্সিয়াল মার্কেটে দেয়ার আর লট অফ ওভারনাইট ট্র্যাজেডিস, বাট দেয়ার আর রেয়ারলি ওভারনাইট মিরাকলস। আর সেজন্যই ফাইন্যান্সিয়াল মার্কেটে ইনভেস্টমেন্ট করতে গেলে আমাদেরকে একবারে এক্সট্রাঅর্ডিনারি পেশেন্সের সাথে লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করতে হবে। রাতারাতি বড়লোক হওয়ার যে চিন্তা তা পরিহার করতে হবে, তবেই কেবল ব্যক্তি মানুষের ইনভেস্টমেন্ট এইসব স্টকে বা স্টক এক্সচেঞ্জে আরও বেশি টেকসই হতে পারে, প্রফিট কম্পাউন্ড হতে পারে। মোট কথা হচ্ছে অর্থের মূল কাজ মানুষের স্বাধীনতাকে আরও প্রসারিত করা, এটাকে খর্ব করা নয়। অর্থ উপার্জনের সাথে আসলে লাক এবং রিস্ক এ দুটোই জড়িত রয়েছে এবং ব্যক্তি মানুষের আসলে একটি গোলপোস্ট নির্ধারণ করতে হবে, নেভার অ্যানাপ, এটাকে এন্ড করতে হবে। গ্রিডের একটা পয়েন্ট থাকতে হবে, এক জায়গায় না এক জায়গায় মানুষকে থামতেই হবে। তারপর হচ্ছে যে অর্থনৈতিক মুক্তির অন্যতম পথ হচ্ছে ওভার স্পেন্ডিংকে যে কোনো মূল্যে কমিয়ে ফেলা এবং সেভিংকে একটি ইনবিল্ড প্যাটার্নে পরিণত করা। আর ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অবশ্যই এটা হতে হবে এক্সট্রাঅর্ডিনারি পেশেন্সের সাথে লং টার্মের জন্য ইনভেস্ট করা। এটা নিয়ে আর কোনো কিছু বলার নেই। এটি একটি বহুল প্রসারিত এবং বহুল পঠিত একটি বই এবং নিঃসন্দেহে একটি মাস্ট রিড বুক।